নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে শুনছেন বাংলা সাহিত্যের আরও একজন দিকপাল কথা সাহিত্যিক কালকুট তথা সমরেশ বসু রচিত ভ্রমণ উপন্যাস বাণীর ধ্বনি বেণুবনে। আজ শুনবেন এই উপন্যাসটির তৃতীয় পর্ব। যার পরিচয়ে দ্বারভাঙার গৃহে আশ্রয়, চিকিৎসা, আরাম, সেই স্রষ্টা তখন কলকাতায় আপন কাজে ব্যস্ত। অসুখ সারার পরে এমন খালি হাতে কেউ আমাকে ফিরিয়ে দিতে চাইলেন না, তাই তাঁদের ইচ্ছাকে পাথেয় করে এক রাত্রে যাত্রা করি পাটনার দিকে। আমার চোখে সে পাটলিপুত্র, অবৈদিক, অনার্য শৌর্য বীর্য ঐশ্বর্যে অধিষ্ঠিত মগধ সাম্রাজ্য। সেখানেও স্রষ্টার আর এক অনুজের গৃহ, মস্ত বড় সরকারি আমলা, অভিজাত সরকারি ভ্রুকুটিহানা এলাকা, বাসস্থান ততোধিক শাসনে নিয়মতান্ত্রিকতায় গম্ভীর, কিন্তু সেটা বাইরে। ভিতরে বাহু বাড়ানো সস্নেহ আহ্বান, প্রীতির নির্ঝরে টলটলানো কুশল জিজ্ঞাসা। যখন মগধ যুগের কথা উঠল, তখন রাজগৃহ নাম বেজে উঠল, আর বাণীর ধ্বনি বেণুবন সহসা আমার চোখে জেগে উঠল। অনুপ্রিয় থেকে সোজা যিনি সন্ন্যাস জীবন নিয়ে এসেছিলেন রাজগৃহের বেণুবনে, গুরুর আশ্রয় তো তার উপরে। বললাম যেতে চাই। স্বয়ং অনুজ মহাশয় বললেন, নিয়ে যাব, আমি পৌঁছে দেব সেখানে। দুদিন পরে তিনি তার গাড়িতে করে নিয়ে গেলেন। নতুন নতুন মানুষ, জায়গা একেবারে পর করে ছেড়ে দেবেন কেমন করে? যতই এগিয়ে চলি কেবলই মনে হয় এইখানে আছে সেই পায়ের ধুলা। এখান দিয়ে তিনি কি হেঁটে গিয়েছিলেন? তারপরে যত যাই তাকাই, আকাশের বুকে জেগে উঠতে থাকে পাহাড়ের রেখা, রেখা স্পষ্ট হয়ে উঠতে থাকে। প্রহরীর মতো মাথা উঁচিয়ে আছে পাহাড় শীর্ষ। মনে মনে বলি, ওই সেই শৈলগিরি। আমার কানে কি বাজে নগর প্রাকার দরজায় সৈনিকের ডাক, ভেরির নাদ, অথবা শ্রমণদের আত্মস্থ চোখের দৃষ্টিতে পথ চলে যাওয়া আপন মনে উচ্চারিত মন্ত্র শুনি, অথবা শুনি নাকি জৈন সাধুর বিচিত্র স্বরের বাণী, অথবা ওই কি শুনি বিম্বিসারের রথের চাকার ঘর ঘর, কিংবা স্বয়ং কৃষ্ণ এলেন ভীম আর অর্জুনকে নিয়ে জরাসন্ধ নিধনে। রাজগীর, ইতিহাস আর ইতিহাসের আগের সেই এক সঙ্গম, যেখানে হত্যা, ষড়যন্ত্র, হিংসা, অহিংসা আর জীবনের বাণী একই সঙ্গে একই কালে বেজেছে। অথচ আমার মনে নবজন্ম ঘটে এক নতুন কালের সীমানায়। যন্ত্রের গাড়িতে যেতে যেতে পথের ধারে হঠাৎ দেখি বাহক বহে নিয়ে চলে ডুলি, কাপড় দিয়ে ঢাকা ঢাকনা একটু ফাঁক, সেই ফাঁকে এক লহমায় দেখি একখানি মুখ। ভেবেছিলাম মুখোমুখি মাত্র, মুখের ওপর কাপড় ঢাকা পড়ে যাবে, কিন্তু অত না। এ কি মুসলমানের বিবি পেয়েছ? এদেশে এখনো মগধী বাতাস, এদেশে মাগধী রক্ত আছে। পান খাওয়া ঠোঁট, চোখে কাজল, কপালে মেটে সিঁদুরের টিপ, নাকে নোলক, ডুলিতে যায় দুলে দুলে, কৌতূহল ভরে চেয়ে দেখে যন্ত্রযান। মনে মনে ভাবি, রাজা বিম্বিসারের যুগেও কি এমনি ডুলি ছিল? এই যে রাস্তার পাশ দিয়ে চলেছে গোচক্রযান, এর সঙ্গে বহুদিনের চেনাশোনা। মনে হয় সম্পন্ন গৃহপতির নারী কুলেরা এমনি করেই বোধহয় রাজগৃহের নগর দিয়ে চলে যেত। ক্রমাগত ছোট ছোট টিলা ঘিরে এলো, তার মাঝখান দিয়ে এঁকে বেঁকে পথ চলেছে। এ কিসের টিলা? পাথরের কি? কেমন যেন সন্দেহ হয়। ভালো করে লক্ষ্য করে দেখি
পাথরের পর পাথর বসানো, ভিতরে ইশারা জেগে রয়েছে। এই কি তাহলে নগর প্রাকার? কত উঁচু ছিল! চওড়া দেখে মনে হয় 8 কি 6 অশ্ব পাশাপাশি চলতে পারত তার উপর দিয়ে। অনুজ মহাশয় বললেন, রাজগীরের শুরু হলো, ওই হলো 6টা গিরি, তারপরে বিপুল গিরি বলে উঁচুতে একদিকে আঙুল তুলে দেখালেন। কোন পাহাড়টা দেখালেন কিছুই ঠিক ধরতে পারলাম না। আমার চোখের সামনে কয়েকটা পাহাড়, কোনটা 6টা গিরি কোনটা বিপুল গিরি বুঝতে পারি না। চোখে জেগে ওঠে একটি নগর, যে নগরকে সুরক্ষিত করে দাঁড়িয়ে আছে কয়েকটি পাহাড়, যে নগরের পথ দিয়ে অনুপ্রিয় থেকে এসে প্রবেশ করলেন গৌতম। রাজা বিম্বিসার তখন প্রাসাদের বাতায়নে দাঁড়িয়ে অলস চোখে আপন নগরকে দেখছিলেন। যে পথে হাতির হাওদায় চলেছে শ্রেষ্ঠী, প্রাসাদের দিকে তার সম্ভ্রমের দৃষ্টি। যদিও রাজাকে কেউ দেখতে পাচ্ছে না, তাঁরই গর্বিত সেনা অশ্ব সওয়ার কোমরের কাছে অসি ঝনঝনিয়ে চলেছে। ধনী গৃহপতি নগরবাসিনীরা চলেছে অশ্ববাহিনী রথে, তার মধ্যে হয়তো একটু আগে দেখা সেই রকম ডুলিতেও চলেছে অনেকে বাহকের কাঁধে। আর দ্রুত ব্যস্ত পদচারিত্ব কথাই নেই। জনতার মধ্যে নগরের পথে কত রকমের মানুষ চলেছে, কত রকমের নরনারী। অনেকে হয়তো বিদেশ থেকে রাজগৃহে এসেছে। কাশী, কুশল, বৈশালী, অযোধ্যা, সুদূর ইন্দ্রপ্রস্থ বা দক্ষিণের সৌরাষ্ট্র থেকেও অনেক বণিকরা হয়তো বাণিজ্য করতে এসেছে। রাজগৃহে কেউ কিছু বিক্রি করতে আসে না, কিনতেই আসে। এখানকার কাপড়, অলংকার, যা কিছু সবই যে সুন্দর। কৈকেয়ীর মানভঞ্জনের জন্য রাজা দশরথ বলেছিলেন, রাজগৃহের শিল্পজাত দ্রব্য তোমাকে এনে দেব, অভিমান ত্যাগ করো তুমি। রাজগৃহ শিল্পীর তৈরি জিনিসে রানীর মন গলে, সামান্য মানুষের তো কথাই নেই। বিম্বিসার প্রাসাদের উঁচু বাতায়নে হয়তো দাঁড়িয়ে আরো অনেক কিছু দেখছিলেন। দেখছিলেন নানা বেশে নানা মানুষ, কে সাধু কে চোর কিছুই বোঝা যায় না। রাজগৃহ নগরে সকল ধর্মের মানুষদেরই দেখা যায়, তবে দূরের গাছতলায় কিছু ধনী যুবা যেভাবে বসে আছে, মনে হয় ওরা মৌরীয় পান করে কিঞ্চিত আমেজে আলস্যে কাটাচ্ছে। নিতান্ত প্রাসাদ কাছে বলেই নগরের পথে নারীদের দেখে বিশেষ বাচালতা প্রকাশ করছে না। দিনের এ সময় কি নগরের কোনো নটি পথে আসবে? বাধাই বাকি, রাজগৃহে নটির যথেষ্ট সমাদর। এত ধনী শ্রেষ্ঠী, গৃহপতি আর বণিকেরা কোন নগরে ঘুরে বেড়ায়? অবশ্যই রাত্রের বিশেষ প্রহর থেকে নগরের পথে সবাইকে স্বাধীনভাবে বিচরণ করতে দেওয়া যায় না। নগরের সমস্ত দরজাও বন্ধ করে দেওয়া হতো। সন্ধ্যার সময় নগরের দরজা একবার বন্ধ হয়ে গেলে স্বয়ং রাজারও প্রবেশ নিষেধ, রাজার নিজের আদেশ। বিম্বিসার একদিন তপদা সরোবরে স্নান করে দেরিতে ফিরেছিলেন। তাকে বেনুবনে রাত কাটাতে হয়েছিল। নগর কি ছিল না? তাও ছিল। রাজগৃহের 2 রূপ, অন্তর্নগর আর বহির্নগর, প্রাসাদনগর আর গিরিনগর। প্রাসাদনগরের রাজ অট্টালিকার বাতায়নে বিম্বিসার আমার চোখে ভেসে উঠছেন। অলস চোখে জনতা দেখছিলেন নানান যানবাহন, হস্তি, অশ্ব, নানা ধরনের নরনারী। আম্রপালির যৌবনের লীলা কি তার চোখে ছায়া ফেলে রেখেছে? কি ভাবছেন অমন অলস চোখে চেয়ে? কাশী রাজকন্যা কোশলা দেবীর সঙ্গে কি কোন রকম মনোমালিন্য হয়েছে? হবার তো কথা নয়। তার পুত্র অজাতশত্রু তো রাজপুত্রদের মধ্যে সকলের থেকে শ্রেষ্ঠ। মগধের রাজনীতিতে অজাতশত্রু এখন একটি অনিবার্য নাম। তবে কি মদ্রদেশের রাজকন্যা মহিষী ক্ষেমা কোনো কারণে অভিমান করেছেন? এ সব রত্নই তো বিম্বিসার তার বাহুবল
আর রাজ্যের সমৃদ্ধির জন্য অর্জন করেছিলেন। একদা কোশলের রাজশক্তি একটু চিন্তিত করেছিল বটে। অত্যন্ত দুর্মর শক্তির সঙ্গেই কোশলরাজ কাশী জয় করে নিয়েছিলেন। অবশ্যই কাশীর অঙ্গরাজ্য সমূহ সবই বিম্বিসারের করায়ত্ত ছিল। সেগুলো হাতছাড়া করার চেয়ে শ্রীমতী কোশলাকে বিবাহ করাটাই অনেক ভালো বলে মনে করেছিলেন। মগধ অনার্য বটে, কিন্তু আর্যদের তুলনায় পূর্ব ভারত ঘিরে যে সমৃদ্ধি আর শিল্প উন্নত হয়েছিল, আর্যরা ঈর্ষা করত। ব্রাহ্মণরা পাপভূমি বলে গালাগাল দিত বটে রাজগৃহের ক্ষত্রিয় দেশকে, কিন্তু লোভীর মতো রাজগৃহের সমৃদ্ধির দিকে চেয়ে থাকত। আসলে আর্যরা কোনোদিনই রাজগৃহ জয়লাভ করতে পারেনি। তাদের যুদ্ধ কৌশল আর শিল্পকলা ছিল অনেক নিচু স্তরের, তাই ঈর্ষার জ্বালা ছিল। তবু অনেক ব্রাহ্মণও আর্য দেশ ছেড়ে রাজগৃহে এসে থাকতেন, বিশেষ যাদের মধ্যে ব্রাহ্মণ্য ধর্ম সম্পর্কে নানান রকমের সংশয় ছিল। আর্য ধর্মমতের চর্চা করতে চাইতেন তারা। আর রাজশক্তিগুলো চাইতো রাজগৃহের সঙ্গে কোনো রকম একটা সম্পর্ক স্থাপন করতে। এত শিল্প সমৃদ্ধি, গান, কথা আর কোন দেশে আছে? তাই ঘোর আর্য রাজকন্যা মদ্রদেশের অর্থাৎ বর্তমান পশ্চিম পাঞ্জাবের খেমাও তার মহিষী হিসাবে এসেছিলেন। কার সঙ্গে মন খুনসুটি হয়েছে রাজা বিম্বিসারের? নাকি তার চোখে একটি দুশ্চিন্তার ছায়া রয়েছে, কেমন যেন একটু অবসাদের ছায়া চোখে, সেই সঙ্গে উদ্বেগের ছায়া। আসলে নগরের পথে চেয়ে কিছুই দেখছেন না, শূন্য দৃষ্টিতে চেয়ে রয়েছেন। জীবনে সকল রকমের ভোগে তিনি ক্লিষ্ট হননি, সুন্দরতর হয়েছেন। 16 বছর বয়সে কাশীর অঙ্গরাজ্য যুদ্ধ করে জিতেছেন। রাষ্ট্র রাজনীতি ভালো জানেন। মন্ত্রী মহামাত্যদের উপর নির্ভর করেও সমস্ত দিকে দৃষ্টি তীক্ষ্ণ। কোন রকম অন্যায় দেখলেই কঠোর হাতে ব্যবস্থা নেন। সততার জন্য পুরস্কার, অসততার জন্য কঠিন শাস্তি বিম্বিসারের নীতি। তবে কিসের চিন্তা? চোখের কোলে চিন্তার দাগ কিসের? অজাতশত্রু পুত্র, অজাতশত্রুর ষড়যন্ত্র। কিন্তু ষড়যন্ত্র কি সে করছে? কাশীর অঙ্গরাজ্য নিয়ে সে তো বেশ সুখে ভোগে ভালোই আছে। তবে সেই ভবিষ্যৎবাণী কেন মনে পড়ছে? অজাতশত্রু পিতৃহন্তা হবে। বিম্বিসারের একটি দীর্ঘ নিঃশ্বাস পড়ল। আমি আধুনিক যুগের এক মানুষ, যন্ত্রযানে চলেছি। আমি যেন সেই নিঃশ্বাস শুনতে পেলাম। সেই নিঃশ্বাসের মধ্যে আরো শুনতে পেলাম, এ শূন্যতাবোধ মৃত্যু ভয় না। মৃত্যু তা যেমন করেই আসুক। 2500 বছর আগের রাজাও জানতেন মানুষ অমর না। কিন্তু এত পাওয়া গেল জীবনে, এত সুখ, এত জয়, তবু কোথায় এক শূন্যতা বাজে? কি এক অতৃপ্তি, পিপাসা যেন জীবনে রয়ে গেল। কি যেন পাওয়া গেল না, কি যেন জানা হলো না। তা কি? সেই বস্তু কি? মনের মধ্যে এত হাহাকার কিসের? এই রাজ্যের যে অধিপতি, তার মনের মধ্যে কিসের অশান্তি? বিম্বিসারের দৃষ্টি সহসা চকিত হলো। দৃষ্টিতে আলো ফিরে এলো। বুকের রক্তে একটা নতুন জোয়ারের ঢেউ লাগলো। একটা মানুষকে দেখে, এক সন্ন্যাসীকে দেখে। কেউ নেই রাজগৃহের রাস্তায়। আর তো কোনোদিনও এই সন্ন্যাসীকে দেখা যায়নি। দীর্ঘ দেহ, প্রশস্ত বুক, গৌরবর্ণ, কোমল মুখে জ্যোতি। এই রূপ দেখে, এই মুখ দেখে সমস্ত হতাশা যেন কোথায় দূর হয়ে গেল। বুকে আশা জাগলো। বাতায়ন থেকে বাতায়নে ঘুরে ঘুরে দেখলেন সন্ন্যাসী কোন দিকে যান।
পাছে আর কখনো দেখতে না পান, তাই তাড়াতাড়ি একজন অনুচরকে ডাকলেন। সন্ন্যাসীকে দেখিয়ে বললেন, উনি কোথায় যান, কোথায় থাকেন, দেখে এসে আমাকে বলো। অনুচর চলে গেল। বিম্বিসার মনে মনে বললেন, কেন যেন মনে হচ্ছে উনি আমার হাহাকার মেটাবেন, শূন্যতাকে পূর্ণ করবেন। উনি কে? আমাদের যন্ত্রযান ডান দিকে বাঁক নিল। তারপরে দেখো, হুস হাস করে চলেছে কত গাড়ি। আধুনিক জীবনের ঝলক লাগলো আমার চোখে। টাঙ্গা চলেছে পথে। এবার দেখো নতুন নাগরিক নাগরিকাদের, যাদের পোশাকের চেহারা আলাদা। কেউ বা সাহেব মেম, কেউ বা বাবু বিবি। রাজগীরের পথে নতুন মানুষের মেলা, নানা বেশে, বিচিত্র রূপ। কেউ এসেছে স্বাস্থ্যোদ্ধারে, কেউ চোখের তৃষ্ণা মেটাতে, নতুন দেশ দেখতে। চোখ দেখে ধরতে পারি না রাজগৃহ দেখতে কে এসেছে। সবাইকে দেখে মনে হচ্ছে এক চড়ুই ভাতির আয়োজনে দল বাঁধা পাখির মতো কিচিরমিচির করতে করতে মহা আনন্দে ছুটে চলেছে। রাজগীরে এখন ছুটির মানুষদের পালা ছড়ানো মেলা। ভারতবর্ষের সকল প্রান্তের মানুষের ভিড়, কিন্তু আমার ঠাঁই মিলবে কোথায়? রাজা বিম্বিসারকে দেখেছি এক কল্পনায়। ২৫০০ বছরের বেশি পুরনো রাজগৃহকে যেন ক্ষণিকের জন্য দেখলাম। এখন থাকবার ঠাঁই পাবো তো? অনুজ মহাশয় প্রথমে গেলেন ইন্সপেকশন বাংলোতে। ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট সেতরি। তা না হয় নাই থাকলো, এমন করুণা করে তাকিয়ে দেখার কি আছে? আপত্তি আসেনি। বাঁকা বাঁকা চাহনি, ঠেকারে ঠেকারে ভাব। ঝকঝকে জানালায় চকচকে পর্দা সরিয়ে আর এক ভ্রমণকারীকে দেখে এত করুণা করার কি আছে? চৌকিদার কেয়ারটেকারদের ভাবভঙ্গি বড় নিরাসক্ত। অনুজ মহাশয় চললেন রেস্ট হাউসে। উহু উহু, এ তরিও এই মাসের রাজগীরে বড় ছোট, ঠাঁই নাই তিলেক। অনুজ মহাশয়ের সঙ্গে সঙ্গে আমার চোখেও হতাশা নামে। এত বড় এক আমলা, কিন্তু কিছু করবার নেই। দখলদারকে তো সরাতে পারেন না, সেরকম ভাবে নিজের পরিচয়ও তিনি দিতে চান না। এখনো সরকারি ব্যবস্থায় নতুন নতুন বাড়ি উঠছে। সার্কিট হাউস হয়ে এলো, ওদিকে ডরমিটরি তৈরির পথে। তা যেন হলো, ঠাঁই তো একটু চাই। অনুজ মহাশয় সান্ত্বনা দিয়ে বললেন, ভাববার কিছু নেই অবশ্যই, থাকবার অনেক রকম ব্যবস্থা আছে। তবে শহরের মধ্যে ধর্মশালায় থাকতে আপনার কষ্ট হবে। কষ্ট কেন? তেমন পরিষ্কার পরিচ্ছন্ন হবে না, খাওয়া দাওয়ার অসুবিধে। খাবার হোটেল বাইরে আছে অনেক, বাঙালি খাবার পাবেন বেনুবনে। বেনুবনে নাম শুনলেই যেন শরীরের মধ্যে একটা শিহরণ লাগে। অনুজ মহাশয় বললেন, বাঙালি হোটেলের নাম, এখনো থাকবার ব্যবস্থা নেই, খাবার ব্যবস্থা আছে। এই সময়টা রাজগীরে বরাবরই ভিড়। উষ্ণকুণ্ডে স্নানের জন্য ভারতের যত চর্মরোগী, বাত রোগী, নানান রকম লোকের ভিড়। কিন্তু থাকবার ব্যবস্থাটা একটু ভালো না হলে চলে কেমন করে? বৌদ্ধ মন্দিরে থাকতে পারবেন? শুনেই যেন মনের ভিতরটা কেমন দুলে উঠল। রাজগৃহের বৌদ্ধ মন্দিরে? সেখানে আমি থাকতে পারবো কেন? সেখানে কারা থাকে, কাদের সঙ্গে থাকবো? জিজ্ঞেস করলাম, মন্দিরে কি থাকতে পারবো? অনুজ মহাশয় বললেন, সরকারি বাংলোর পরেই সব থেকে ভালো ব্যবস্থা সেখানে। বার্মিজদের বৌদ্ধ মন্দিরে থাকতে পারেন, জায়গা পরিবেশ মোটামুটি ভালো। সেখানে থাকতে দেবে? হ্যাঁ, ওদের মন্দির সীমার মধ্যে একটা আলাদা দোতলা বাড়ি আছে। অতিথিশালা বলুন আর ধর্মশালাই বলুন, আমাদের থেকে অনেক পরিষ্কার, সুন্দর। মন্দিরে থাকা মানেই অন্যরকম ভাবছিলাম। কেবলই মনে হচ্ছিল বিশাল একটা নাট মন্দিরের মতো ঘরে অনেক তীর্থযাত্রী, সাধু সন্ন্যাসীদের সঙ্গে বুঝি থাকতে হবে। কিন্তু আলাদা ঘর যদি পাওয়া যায়, আর কিসের প্রয়োজন? বললাম, চলুন যাই। গাড়ি এসে দাঁড়ালো ছোট একটি টিলার নিচে।
ওপরে প্যাগোডা ধরনের মন্দির। জীবনে কখনো এমন একটা বিদেশি মন্দির চত্বরে প্রবেশ করিনি। মন্দিরের পিছনেই সবুজ পাহাড়, পাক দিয়ে ওপরে উঠে পাঁচিল ঘেরা মন্দিরের উঠোন। উঠোনের ওপরে পাথরের খানিকটা বিস্তীর্ণ ধাপ, সেখানে ফাঁকে ফাঁকে মাটিতে ফুল গাছ। তারপরে মন্দিরের দালান, দুই দিকে বারান্দা, একদিকে মূল মন্দিরের বারান্দা এবং মন্দিরের দরজা, আর একদিকে বর্মী শ্রমণদের কাজের ঘর, ভিতর দিকে বসবাসের এবং রান্নাবাড়ি। পরিবেশটা ভালো লাগলো। লোকজন যারা চলাফেরা করছে তারা সকলেই চুপচাপ। বর্মীরা যে কয়েকজন আছেন সকলেই গেরুয়াধারী বৌদ্ধ। বুদ্ধের এক অতি প্রিয়তম রাজগৃহে তার বিগ্রহ প্রতিষ্ঠা করে জীবনযাপনও পরম ভাগ্যের। অনেক চীনা সাধক 1000 বছর আগে এসে শুধু এই রাজগৃহের ধুলা নিয়ে গিয়েছেন, তাতেই আপন জন্মভূমিকে পুণ্য স্থান করে তুলেছিলেন। মন্দির এবং সাধুদের মূল বাড়িটা ছাড়া অন্যদিকে আরেকটি দোতলা বাড়ি। নিচে থেকেই সোজা একটানা সিঁড়ি উঠে গিয়েছে। দোতলার সামনে খানিকটা খোলা ছাদের বারান্দা, তার কোলে কয়েকখানি ঘর দেখা যাচ্ছে। শান্ত আর নিরিবিলি লাগছে খুব। সাদা দোতলা বাড়িটা যেন পিছনের সবুজ পাহাড়ে হেলান দিয়ে রয়েছে। এমন দুরন্ত শীতের দিনেও সেখানে ঝোপে ঝাড়ে কোনো কোনো পাখির গলায় যেন শীষ বাজছে। উঠোনের এদিকে ওদিকে মালতীর ঝাড়, কুরচি ফুলের গাছ, গন্ধহীন 5 পাপড়ি টগর ফুটে আছে অনেক। এমন জায়গায় ঠাঁই পেলে মন গলে। অনুজ মহাশয় বারান্দায় উঠলেন। মন্দিরের বারান্দায় নয়, অন্যদিকের। সেখানে একটি ঘরের মধ্যে টেবিলের সামনে চেয়ারে বসে এক বর্মী গেরুয়াধারী, মধ্যবয়স্ক, গোল মুখ, নরুন চেরা চোখে চশমা, সারা মুখে একটি শান্ত গম্ভীর ভাব। অনুজ মহাশয় গিয়ে ঢুকতে কথাবার্তা ইংরাজিতে হলো। জানা গেল দোতলায় একটি ঘর খালি আছে। একজনের থাকবার মতো সব থেকে ভালো ঘরটি নাকি আছে। মনে মনে বলি, জয় জয় বুদ্ধ, জয় জয় মহাবীর। শ্রমণ তখনই একজন ভৃত্যকে ডেকে চাবি হাতে দিয়ে আমাদের ঘর দেখতে পাঠালেন। অনুজ মহাশয় আর আমি গেলাম। দোতলার খোলা ছাদ, বারান্দার একপাশে সারি সারি 3খানা ঘর, একপাশে আরেকটি লাগোয়া কোণ নিয়ে সিঁড়ির দিকে দরজা। ভৃত্য তালা খুলল, ঘরে ঢুকলাম। অন্য কোনো আসবাবপত্র নেই, একটি তক্তপোষ, একটি টেবিল, একটি চেয়ার ছাড়া। ভৃত্যটি একটি জানালা খুলে দিল। সেদিকে তাকিয়ে আর চোখ ফেরাতে ইচ্ছে করলো না। দেখি সেই জানালার পাশ দিয়ে উঠেছে এক বিশাল মহিরুহ। পাতায় ভরা ডালপালা তার জানালার কাছে। নিচের দিকে চেয়ে দেখি পিছনের পাহাড়ের কোল নেমে গিয়েছে নিচে। বড় বড় পাথরের টুকরো সবুজ ঘাসের বুকে আটকে রয়েছে। বড় বড় গাছের ছায়ায় সেখানে হলুদ রোদের ঝিলিমিলি খেলা। শীষ দিয়ে ডাকা সব পাখিগুলো সেখানেই। নেমে যাওয়া পাহাড়ের কোলের কাছেই হঠাৎ দেখি একটি জায়গা পড়ে আছে। গাছগাছালির ছায়া পড়েছে আয়নায়, কিছু রাজগৃহের নীল আকাশের। হঠাৎ বাতাসে কেঁপে উঠতে বুঝতে পারি ওখানে একটি ছোট জলাশয় আছে। অনুজ মহাশয় জিজ্ঞেস করলেন, কেমন? বললাম, চমৎকার। আপনি না হলে এখানে আমাকে কেই বা নিয়ে আসতো? সে আপনি ঠিক খুঁজে পেয়ে যেতেন। তবে এখানকার কথা আমার জানা ছিল, কিন্তু গোলমাল এক জায়গায়। কোথায়? বাথরুমে যা কিছু কাজ সব এজমালি আর নিচে। বললাম, ক্ষতি কি? তেমন লোকের ভিড় তো নেই। সেটাই বাঁচোয়া। তাহলে ড্রাইভারকে আপনার বিছানা সুটকেস এনে দিতে বলি। নিশ্চয়ই। মন্দিরের ভৃত্যকেই বললেন সে আর ড্রাইভার যেন আমার সব জিনিসপত্র নিয়ে এ ঘরে তুলে দিয়ে যায়। আমি আবার জানালা দিয়ে তাকালাম। দেখলাম রাজগৃহ নালন্দার রেলপথ। গাছের ফাঁকে ফাঁকে ছায়ায় ছায়ায় ছোট ছোট বাড়ি, সেখানে লোকজনের চলাফেরা
আর রাজগীর বাজার শহরে যাবার বড় রাস্তায় গাড়ি চলেছে। বেনুবন হোটেল চোখে পড়ে। এর পরেও কি বলতে পারি ভালো আশ্রয় পাইনি? জিনিসপত্র ঘরে তোলার পরে অনুজমশাই বিদায় নিলেন। হাত জোড় করে কোনো শুকনো কৃতজ্ঞতা তাকে জানাতে ইচ্ছে করল না। জানি মস্ত বড় আমলা, সরকারি কাজ ফেলে সকালবেলাই আমাকে নিয়ে পাটনা থেকে কিভাবে বেরিয়ে এসেছিলেন। গাড়ি অবধি তাকে বিদায় দিয়ে এলাম। তার গাড়ি যাবার পথ ধরে আর একবার রাজগৃহের দিকে তাকিয়ে দেখলাম। মোটর গাড়ি, জনতা, রাস্তায় রাস্তায়, নতুন রাস্তা তৈরির জন্য শ্রমিকদের কাজ, নতুন নতুন ইমারত গড়ার ব্যবস্থা, সব মিলিয়েও রাজগীরের কোথাও যেন আধুনিকতার ছোঁয়া লাগানো যাচ্ছে না। উঁচু টিলার মতো ভূমি, এক এক জায়গায় সুদীর্ঘ, অনেকটা পাহাড়ের মতোই যেন একদিক থেকে আরেকদিকে বাঁক নিয়েছে। মনে হয় রাজগৃহনগরের প্রাচীরের সীমারেখা। প্রধান প্রধান নগর দরজার মাথার উপরে নিশ্চয়ই খিলান করা ছিল, সেসব কবেই ধসে গিয়েছে। কে জানে, এখনো খুঁজলে হয়তো তার দরজা প্রাকারের ভিত পাওয়া যাবে। ঘরে ফিরে এলাম আমি। বিছানাপত্র খুলে তক্তপোষে বিছিয়ে দিলাম। কিছু ইংরেজি কাগজপত্র বেরিয়ে পড়ল। নিতান্তই নানা ছবি আর কাহিনী ছড়ানো, সময় কাটানোর পত্রিকা। কিন্তু সেসব দেখতে ভালো লাগে না। ইচ্ছে হলো এখনই বেরিয়ে পড়ি। ছাদের সামনে দরজাটা খোলা, বাকি 3টে ঘরের মধ্যে একটা ঘর খোলা, 2টো বন্ধ। একটি ঘোমটা টানা বউকে দেখছি মাঝে মাঝে ঘরে ঢুকছে। টুকিটাকি বাসনপত্র, ছোটখাটো জামা খোলা ছাদের নর্দমার মুখে ধুয়ে নিয়ে যাচ্ছে। এক মনে কাজ করছে, অন্যদিকে তার নজর নেই। এমন সময় একজন এসে দাঁড়ালো আমার দরজার সামনে, হাত তুলে কপালে ঠেকালো আর আমার মুখের দিকে তাকিয়ে একটু হাসবার চেষ্টা করলো। ধরে নিলাম লোকটি আমার কাছেই এসেছে। রংটাই যে তার আবলুস কাঠের মতো তা না। আবলুস কাঠ কেটে বেশ নিপুণ হাতে গড়া তার বেঁটে পেটানো শরীর, গায়ে সামান্য একটি জামা, ময়লা একটা ধুতি পরনে, খালি পা। জিজ্ঞাসু চোখে তাকাতে সে তার নিজের ভাষায় বলল, নাইতে যাবেন বাবু? নাইতে? হ্যাঁ বাবু, কুণ্ডে যাবেন না? গরম জলে সবাই ওখানে নাইতে যায়। সেটা তো রাজগীরের আগন্তুকদের কাছে বড় আকর্ষণ। ওর উষ্ণ প্রস্রবণের কথা শুনেছি অনেকদিন। অনুজ মহাশয়ও বলেছিলেন কত রকম রোগের নিরাময় হয় সেই জলে, বিশেষ করে নাকি বাত আর চর্ম। লোকের মুখে এমনও শুনেছি, সুখের ঘরে রাত পোহাতে গিয়ে যারা সামাজিক লজ্জার ব্যাধিটা শরীরে পেয়েছে তারাও নাকি রাজগীরের কুণ্ডের জলে স্নান করতে আসে। আশা আরোগ্য। সত্যি কি এমন সর্বরোগহর নাকি রাজগীরের কুণ্ডের জল? নাম তার 7 ধারা। 7 ধারাতে বহে। অহংকার করি না, তবে দেহে ব্যাধি নেই। কিন্তু এই শীতে উষ্ণ প্রস্রবণের ধারায় স্নান করব ভাবতেও যে গায়ে শিহরণ লাগে। বললাম, যাব, কিন্তু তুমি কি করবে? ছোট কালো মুখে লোকটির গোঁফের বহর দেখবার মতো, চোখ দুটি ঝকঝকে। বলল, আপনার নাইবার সময় আমি মালপত্র আগলাবো, জামা কাপড় সঙ্গে নিয়ে যেতে হবে তো আপনাকে। আর যদি আপনি চান তাহলে কুণ্ডের কাছে রোদে বসে আপনাকে আমি তেল মালিশ করে দেব। বাঙালির ছেলে মাঘ মাসে রোদে বসে তেল মাখবে মনে হলেই রক্তে একটা উল্লাস জাগে। শীতের দিনে রোদে বসে তেল মাখা অনেকের কাছে মেঠো ব্যাপার, আমার কাছে সুখের বিলাসিতা। এমন বিলাসিতার সুযোগ যদি পাই তাকে কাজে না লাগিয়ে পারি না। তবে এক জায়গাতে ঠিক, মালিশটা নিজের হাতে করতে হবে, অন্যের হাতে না। বললাম, কিন্তু আমার তো পাত্র নেই, তেল নেব কিসে? লোকটির জবাব তৈরি, আমাকে পয়সা দিন, ছোট একটা শিশিতে তেল নিয়ে আসি। তাও তো বটে, রাজগীর এখন ভ্রমণের জায়গা, দেশ বিদেশের মানুষের আনাগোনা।
এখানে এখন পয়সা দিলে বাঘের দুধ মিললেও মিলতে পারে। লোকটিকে পয়সা দিয়ে বললাম, তাহলে নিয়ে এসো, তারপরে চান করতে যাব। তোমার নাম কি? লোকটি তখন ঘরের মধ্যে এসেছে, বলল, বেচন। এখানে যারা আসে আমি তাদের নকরি করি। পয়সা নিয়েই সে দৌড় দিল। আমি খোলা ছাদে গিয়ে দাঁড়ালাম। গাছের ফাঁকে ফাঁকে আবার রাজগৃহের দিকে তাকালাম। চারদিকে পাহাড়ের মালা, নিচের সমতল আর পাহাড়ের গায়ে গায়ে সেই রাজগৃহ নগর ছিল। রাজগৃহ, যার আর এক নাম গিরিব্রজ। এ ব্রজ সে ব্রজ না, রাখাল যেখানে গোচারণ করে। বৈষ্ণব কবিতার দৌলতে আমরা তাই জানি, ব্রজ মানে গোচারণ ভূমি। এখানে ব্রজ হলো দুর্গ, রাজগৃহ গিরিব্রজ যার নাম। পাহাড়ের দুর্গ হলো রাজগৃহ নগর। কেন রাজগৃহ নাম? অনেক তার ব্যাখ্যা। বৌদ্ধরা তাঁদের কথায় বলে গিয়েছেন, বহুকাল ধরে বহু রাজা এখানে রাজত্ব করেছেন, তাই নাম রাজগৃহ। পুরাণ বলেছে, জরাসন্ধ সারা দেশ থেকে রাজাদের ধরে ধরে এনে এখানে বন্দি করে রেখেছিলেন, তাই রাজগৃহ নাম। এত ইতিহাসের কুটকচাল ব্যাখ্যায় গিয়ে কি লাভ আমার? কারণ যাদের খোঁজাক তারা খুঁজুক। আমি মনে করি রাজা যেথায় বাস করেন, রাজধানী করেন, তারই নাম রাজগৃহ। তবে জরাসন্ধ যে সেই আদ্যিকালের রাজা ছিলেন এদেশে, বুদ্ধি তা মেনে নিতে চায়। কেতাবি কথার বিচার ভালো লাগে না, কিন্তু পুরনো সেই আদ্যিকালে চলে যেতে ইচ্ছে করে। সেই যে রামায়ণের যুগে কেকেও বলে এক জাতি ছিল উত্তর পশ্চিম ভারতে, যাদের রাজধানী, তার নামও ছিল গিরিব্রজ রাজগৃহ। কেকেয়দের কথা আছে শতপথ ব্রাহ্মণে আর ছান্দোগ্য উপনিষদে। সেই দেশের রাজা অশ্বপতির মেয়ে কৈকেয়ী, দশরথের রানী। বিপাশা নদী থেকে গান্ধার পর্যন্ত কেকেয় দেশের বিস্তৃতি। ঝিলম নদীর ধারে জালালপুরের কাছে গিরিয়াক বলে এক জায়গা আছে, কেকেয়দের গিরিব্রজ রাজগৃহের চিহ্ন। এই রাজগীরের 7 মাইল পূবেও নাকি এক গ্রাম আছে, তার নামও গিরিয়াক। ভারতবর্ষের 2 জায়গায় এক নাম। কে জানে এর মধ্যে যোগসূত্র কি? হয়তো কিছু আছে। ইংল্যান্ডের লোক আমেরিকায় গিয়ে বসতি করে, নাম দেয় নিউ ইংল্যান্ড। বিহারের রৌতাসগড়ের শেরশাহ পাঞ্জাব জয় করে সিন্ধু নদের তীরে দুর্গ করে তার নাম দেয় রোহতাসগড়। উত্তরপ্রদেশের মথুরা, দক্ষিণে গিয়ে মাদুরা। কে জানে কেকেয়রা মগধে এসেছিল নাকি মগধীরা গিয়েছিল কেকেয়তে। মাগধী রাজগীরের স্তব্ধ পাথরের বুকে অরণ্যের নিঃসনে সে কথা শোনা যায় না। হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে জীর্ণ ভগ্ন বৃদ্ধ মান্ধাতা আধুনিকতার বেগ দেখছে। তবে কেকেয়রাও অনার্য ছিল, উদ্ভব অনু নামে জাতি থেকে। অনার্য অসভ্য না, আর্য থেকে ভিন্ন মাত্র। আর্য তো ভারতের বহিরাবরণ, ভিতরে সে অনার্য। আর্য প্রাগার্য মিলিয়ে ভারত। উত্তর পশ্চিম থেকে কেকেয়দের একটা দল কি পূর্বের দেশে এসেছিল? কোথাও কি তারা তাদের পায়ের চিহ্ন রেখে আসেনি? একবার কি ফিরে যাওয়া যায় হিসেবের বাইরে সেই শতাব্দীতে, যাদের পায়ে পা মিলিয়ে আমিও চলব? আর্যদের আক্রমণ তো পশ্চিমোত্তর থেকেই এসেছিল। মহেঞ্জোদড়ো বা হরপ্পাও সেই কথাই তো বলে। সেই মার খাওয়া মানুষেরা আর্যরা যাদের নাম দিয়েছিল অসুর, দানব, দস্যু, দাস, তারাই কি কেউ এই মগধ গিরিব্রজ রাজগৃহের প্রতিষ্ঠাতা? আপনি জিজ্ঞাসা, আপনি ভাবো। ইতিহাস মুখ থুবড়ে ঠোঁটে ঠোঁট টিপে পড়ে আছে এই আরণ্যক পাথরের ফাটলে, পুরনো শ্যাওলা ধরা ভাঙা ভিতের কোটরে কোটরে। কিন্তু পুরনো 2 অসুর রাজার সন্ধান তখন ছিল। প্রাগজ্যোতিষপুরের ভগবত দত্ত
আর রাজগৃহ গিরিব্রজের জরাসন্ধ। আর্যদের তুলনায় ক্ষমতা কম নয়, বরং বেশি। জরাসন্ধের নামে গগন কাঁপে, তার ঐশ্বর্যের ঝলকানি ভারতের প্রান্তের চোখে চোখে। কিন্তু তারও আগে আছে কুরুর পুত্র সুধন্যা। সুধন্যার পরে চতুর্থ রাজা বসু মগধ জয় করেছিলেন। জ্যেষ্ঠপুত্র বৃহদ্র রথকে দিয়ে গিয়েছিলেন গিরিব্রজ রাজগৃহ। বৃহদ্র রথের পুত্র জরাসন্ধ। কে জানে মহাভারতের সেই গোরথগিরি কোথায়, যেখান থেকে মগধের পাহাড় ঘেরা সুরক্ষিত রাজধানী গিরিব্রজকে দেখা যেত। কে জানে বৌদ্ধদের সেই মহাগোবিন্দ মানুষটি কে, যিনি নাকি এই সুরক্ষিত নগরের স্থপতি ছিলেন। কে জানে বুদ্ধ ঘোষ কোথা থেকে জেনেছিলেন স্বয়ং মানধাতা নিজের হাতে এই রাজগৃহ সৃষ্টি করেছিলেন। বহুদূর কালের আলো ছায়ায় ঝিলমিল করছে রাজগৃহ। তার কিছু দেখা যায়, আবার দেখা যায় না। কোথাও স্পষ্ট হয়ে উঠতে গিয়ে অস্পষ্টতার ঝাপসায় গিয়েছে হারিয়ে। তবে সেই কাহিনী আমাদের রক্তে বিশ্বাস স্থাপন করেছে জরাসন্ধ মহাপরাক্রান্ত রাজা, কৃষ্ণদ্বেষী, পাণ্ডব দেশী, কংসের সঙ্গে নিজের দুই মেয়ের বিয়ে দিয়েছিলেন। কংসের মৃত্যুর পরে মথুরা অভিযান করেছিলেন বিপুল সৈন্য নিয়ে। কৃষ্ণের কাছে পরাজিত হয়ে ফিরে এসেছিলেন, কিন্তু এমনি ফিরে আসেননি। কৃষ্ণ অনুরাগী যত রাজাকে পেরেছিলেন, ফেরার পথে রাজ্যে রাজ্যে সবাইকে বেঁধে নিয়ে এসেছিলেন এই রাজগৃহে। এক বিশাল কারাগার করে বন্দি করে রেখেছিলেন। বলরামের রথের ঘোড়া হত্যা করেছিলেন। তবু সেই জরাসন্ধেরও বীরের প্রতি সম্মান দেখানোর নজির আছে। বীরের অসুয়া, বীরের নাম শুনলে সে অস্থির। কর্ণের বীরত্বের সংবাদ শুনে জরাসন্ধ শক্তি পরীক্ষা করতে চাইলেন। কর্ণও প্রস্তুত। জরাসন্ধের পরাজয়। কর্ণকে তাই দিয়েছিলেন মালিনী নগরী। কর্ণ মালিনী নগরীর রাজা হয়েছিলেন। জরাসন্ধকে না হারিয়ে যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করতে পারেননি। আমার চোখে ভেসে ওঠে এক আশ্চর্য দৃশ্য। রাত গভীর, রাজগৃহ গিরিব্রজ নিদ্রিত। নগর দরজা বন্ধ হয়ে গিয়েছে। স্বর্ণাভ কেশর ফোলানো দ্রুতগামী অশ্বটানা রথে নগরের বাইরে তিনজন ব্যক্তি এলেন। এসে নিঃশব্দে নামলেন। তিনজনেই গুপ্ত পথে রাজগৃহ নগরে প্রবেশ করলেন। কোন রকমের রাত্রিবাসের পরে দিনের বেলা তিনজনে প্রকাশ্যে গিয়ে দাঁড়ালেন জরাসন্ধের কাছে। কৃষ্ণ, অর্জুন, ভীম। জরাসন্ধকে ভীম দ্বন্দ্বযুদ্ধে ডাক দিলেন। সেই মুহূর্তে কি জরাসন্ধের বুকের মধ্যে একবার নিয়তির সংকেত ঝিলিক দিয়ে উঠেছিল? কেমন করে তাকিয়েছিলেন তিনি ভীমের দিকে। কৃষ্ণ কোনো সৈন্য সামন্ত নিয়ে আসেননি, তবু তো জরাসন্ধের সৈনিকেরা তাদের আক্রমণ করেনি। জরাসন্ধ রণভূমি তৈরির আদেশ দিয়েছিলেন, ভীমের ডাকে সাড়া দিয়েছিলেন। বীরকে মরতে হবে, বাঁচতে হবে বীরের মতোই। কদিন ধরে সেই দ্বন্দ্বযুদ্ধ চলেছিল কে জানে। শক্তির পরীক্ষা না জীবন হননের প্রতিজ্ঞা? কোনো যুদ্ধক্ষেত্রে না, একটি বিশেষভাবে তৈরি রণভূমি। কারা দেখেছিল সেই যুদ্ধ? কত লোক ঘিরে দাঁড়িয়েছিল দুই যোদ্ধাকে। কি বলেছিল তারা? কি তাদের মনোভাব ছিল? দুই যুদ্ধমানকে ঘিরে দুটো দল যেমন চিৎকার করে, হেঁকে, হাততালি দিয়ে উৎসাহিত করে, তেমনি করেছিল কি? শেষ পর্যন্ত ভীম জরাসন্ধের দুই পা ধরে মাঝখান থেকে ছিঁড়ে ফেলেছিলেন। প্রবাদ এই রকম। কৃষ্ণ তার অনুরাগী বৎস রাজাদের কারাগার থেকে মুক্ত করে নিয়ে গিয়েছিলেন। জরাসন্ধের পুত্র সহদেবকে
মগধের সিংহাসনে বসিয়ে দিয়েছিলেন। রাজগৃহ গিরিব্রজ, এ কি কেবল পুরাণের গল্প কথা? মেনে নিতে ইচ্ছে করে না। রাজগৃহ আমার চোখে অন্য চেহারায় জেগে ওঠে। বেচনের সঙ্গে সাতধারার উষ্ণকুণ্ডে গেলাম। গিয়েই ঠেক, মনে হলো চান করতে পারবো না। মনে রাখিনি এ রাজগৃহ কেবল যুগ যুগান্তের এক স্তব্ধ দিনের ছায়ায় নিঃশব্দ জায়গা না, তীর্থক্ষেত্রও বটে। কুণ্ডের কাছে এলে সেটা ভালো করে টের পাওয়া যায়। জৈন, বৌদ্ধ, হিন্দু সকলেরই তীর্থক্ষেত্র রাজগীর। সাতধারাতে স্নান যে কেবল ব্যাধি মুক্তি তাই না, পুণ্যও বটে। অতএব কাছা নেই কি কোঁচা গেল, শরীরে শাড়ি নেই কিংবা চুল এলিয়ে গেল, সেদিকে কারোর খেয়াল নেই। স্নান করতে হবে, স্নান করতে হবে। কিন্তু ভিড়ের মধ্যে এমন একটা চত্বরে ঢোকা যায় কি করে? ঢুকে প্রস্রবণের একটা মুখে নিজেকে পেতেই বা দেওয়া যায় কেমন করে? পদে পদে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি। এ ওর ঘাড়ে পড়ে তো ও এর ঘাড়ে। পুরুষে পুরুষে ধাক্কাধাক্কি, মেয়েতে মেয়েতে ঠেলাঠেলি। এ কি কলকাতার পৌরসভার গরিব পাড়ার রাস্তার জলকল নাকি? বাইরে থেকেই দাঁড়িয়ে দেখলাম। ভিতরের চত্বরে ঢোকবার সাহস পেলাম না। অর্ধ উলঙ্গ বা প্রায় উলঙ্গ মানুষ জলের নিচে বসে আছে তো আছেই, তার উপর দিয়ে ঘটি বাড়িয়ে দিয়েছে কেউ। পুরুষের কথা না হয় গেল, বৈশিষ্ট্যের মধ্যে একটা বিষয় চোখে পড়ার মতো। যুবতী মেয়েরাও লজ্জাকে বাঁধা দিয়েছে উষ্ণ প্রস্রবণের স্নানের কাছে। এ স্নানের কি এমন মাহাত্ম্য? পিনবক্ষ খোলা থাকে তবু প্রস্রবণের জল ঢালাঢালি। যে কোটি কোমর নিয়ে এত সরম, তা যে কখন উদাস হয়ে রইল সে খেয়ালও নেই। বেচনকে জিজ্ঞেস করলাম, নাহাতে তো নিয়ে এলে, এখানে নাহাবো কেমন করে? বেচন আমাকে বোঝালে, সব ঠিক হয়ে যাবে বাবুজি, আপনি জামা কাপড় ছেড়ে তেল মাখুন। সেটাও এক সমস্যা বটে। সাতধারার কোল থেকে যে পাহাড় উঠে গিয়েছে তার পাশ ঘেঁষে কনকনে বাতাস আসছে, চোখে মুখে বিঁধছে, ছুঁচ ফোটাচ্ছে যেন। সারা গাটা খালি করলে না জানি কিসের কামড় লাগবে। কিন্তু একা তো নই, অনেকেই খালি গায়ে বাঁধানো চত্বরের ওপর বসে গিয়েছে, সবাই তেল মালিশে ব্যস্ত। তথাপি যেন কোথায় একটা ঠেক লাগছে। নিজেকে একেবারে অর্ধ উলঙ্গ করে তেল মাখতে বসতে যেন কেমন সংকোচ হচ্ছে। যদিও এখানে সংকোচ নামক জিনিসটি সাতধারার জলে ধুয়ে যাচ্ছে, ওসব নিয়ে এখানে চলে না। অতএব জামা কাপড় ছেড়ে তেল মাখবার কাপড় পরে বসে গেলুম। পাহাড়ের দিকে মুখ করে বসলাম। এই পাহাড়ের কোথাও আছে সেই জরাসন্ধ কি বৈঠক, তার উপরে আছে সপ্তপর্ণী গুহা। কে জানে জরাসন্ধ কি বৈঠকের মানে কি? ওখানে বসে কি জরাসন্ধ বৈঠক করতেন? বয়স্কদের সঙ্গে নানা কথা আলাপ আলোচনা করতেন, তার জন্যে বৈঠক নাম হয়েছে কিনা কে জানে। তেল মাখা হলে প্রাচীর ঘেরা সেই সাতধারার চত্বরে এলাম। সব প্রস্রবণের মুখেই লোক। কোথায় যাই, কোথায় ঢুকি? এক বাঙালি ভদ্রলোক আমাকে কি ভাবলেন জানি না, বাঙালি হিন্দিতে তিনি যা বললেন, ঢুকে যান ঢুকে যান, তা না হলে হবে না। ঢুক যাইয়ে শুনলেই কেমন যেন বাঙালি বাঙালি মনে হয়, তাই দ্বিধা করে বললাম, সুযোগ খুঁজছি। ভদ্রলোক চোখ বড় করলেন, খোঁচা ভুরু খুঁচিয়ে হাসলেন, বললেন, ভায়া বাঙালি দেখছি, কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকলে তো হবে না, জোর করে ঢুকতে হবে। আরে মশাই, এদের সঙ্গে কি আমাদের বনে? বলে বাঙালি ভিন্ন ভারতের আর যত স্নানার্থী সবাইকেই বিরক্তির চোখে ইশারায় দেখিয়ে দিলেন। বাঙালির এমন বাঙালি প্রীতিতে আমার মন আবার তেমন রসে না। দেখে শুনি তো এ কথা একবারও মনে হচ্ছে না প্রস্রবণের মুখে বাঙালি তার দাপট কিছু কম দেখাচ্ছে। বেচন আমার বেচারা অবস্থা দেখে এগিয়ে এলো, বলল, কুণ্ডে চান করবেন বাবুজি? চলো তো দেখি।
চত্বর দিয়ে খানিকটা এগিয়ে ডান দিকে ঢাকা ঘরে ঢুকলাম। একটা পাক দিয়ে দেখি সেখানে একটি কুণ্ড। তাতে এত লোক নেমেছে দেখে বিশ্বাস হয় না নিজের গা হাত পা শরীর আলাদা করে কেউ চিনতে পারছে। ভক্তি হলো না, বললাম না থাক, চলো ধারাতেই যাই। ফিরে এলাম, এতগুলো লোক একসঙ্গে নেমেছে কি করে? বেচন আমার সঙ্গে আস্তে আস্তে বলল, কুণ্ডে না নেমে ভালোই করেছেন বাবুজি। তার স্বরের মধ্যে কেমন একটু গোপনীয়তার সুর। জিজ্ঞেস করলাম, কেন? সে বললে, অনেক সময় গর্মি আর কুষ্ঠ রোগীরা কুণ্ডে নেমে স্নান করে, তারা ধারায় স্নান করে না, ব্যারামটা লোকে দেখে ফেলে যদি, তাই। চিরদিনের সংস্কার গায়ের মধ্যে কেমন করে উঠল। যে স্বপ্নেই থাকি, যত উদারতাই দেখাই, তত্ত্বকথার মার পেঁচে যতই জট পাকাই, নিজের বেলা আঁটিসুটি ভাবটা যেতে চায় না। কুণ্ডের মধ্যে গাদাগাদি করে স্নান করলে রোগীর রোগ আমাকেও ছোঁবে কিনা জানি না, মন মানে না। কিন্তু ব্যাধিকে গোপন করে যে এসে নেমেছে, তার জ্বালা কি কম? সে এসেছে আমার থেকে অনেক বেশি আশা নিয়ে। সে ভুক্তভোগী, তার আকাঙ্ক্ষা আরোগ্যের, আমার আরামের। তবে এসেছি নাইতে, শরীরটাকে পবিত্র উষ্ণ জলে ধুয়ে মুছে নিতে। মন যেখানে খুঁতখুঁত করবে সেখানে নাইবা গেলাম। এবার একটা ধারার কাছে প্রায় ভিখিরির মতো দাঁড়ালাম, যদি দয়া হয়। কিন্তু দিনকে এত সহজে কারুর দয়া হয় না। বেচন একজনকে ঝাঁঝিয়ে দিল হাঁক, আরে এই ওঠো, এ তোমার ঘরের জল না, বাবুজিকে একটু নাইতে দাও। যিনি চান করছিলেন সেই বিশাল বপু গৌরবর্ণ চোখটিও খুললেন না। গা থেকে তার ধোঁয়া বেরোচ্ছে, শরীর লাল দেখাচ্ছে। কেবল এইটুকু শোনা গেল, তোমার বাবুজিরও তো ঘরের কল না, তাড়া থাকলে বাবুজিকে ঘরে নিয়ে যাও। জবাবে যার হাসির অস্ফুট ধ্বনি শুনলাম, সে তখন শাড়ির বন্ধনী কষছে। ভেজা এলো চুল কাঁধের ওপর এসে পড়েছে। সন্দেহ হলো এরা মদ্রদেশীয়, অর্থাৎ পাঞ্জাবের মানুষ। বেচন একটু লজ্জিত হলো। আমি তাকে বললাম, হবে হবে, দাঁড়াও। গৌরবর্ণ বিশাল বপু রক্তচক্ষু আধবোঝা করে একবার আমার দিকে তাকালেন। কি দয়া হলো, খানিকটা সরে গিয়ে বললেন, আজা বেটা। যাক, তবু বেটা বলে ডেকেছে, জায়গাও ছেড়ে দিয়েছে। উৎফুল্ল হয়ে ধারায় গা পেতে দিয়েই ছিটকে খানিকটা সরে এলাম। এই যে ভীষণ গরম, ফুটন্ত নাকি? বিশাল বপু সান্ত্বনা দিল, কিছু নয় বেটা, এখনই সয়ে যাবে, তারপরে আরাম লাগবে। বেচনও তাই বলল। কথাটা মিথ্যা না, একটু একটু সয়ে গেল বটে। তবে বিশাল বপু যেভাবে এক নাগাড়ে বসেছিল এই উষ্ণ ধারার মুখে, আমার পক্ষে তা অসম্ভব। একটু বসি তো আবার সরে আসতে হয়। তবে শরীরের মধ্যে, রক্তে যেন একটা নতুন স্পর্শের স্বাদ পাচ্ছি। একটা আরামের রেশ যেন আমার চোখের কোলে এসে জমে। আর সেই সময়ই মনে হলো গায়ের ওপর কি একটা পড়লো। চোখ মেলে দেখি শাড়ি। স্নানের পর আমার গায়ের ওপরেই ধোয়া হচ্ছে। স্নানার্থিনীটি কে? তাকিয়ে দেখি সেই তিনি, যিনি শাড়ি পরতে পরতে হাসছিলেন। চোখে আর ঠোঁটের হাসিতে একটিই কথা, তোমার গায়ে কিছু লেগে থাকবে না, সবই ধুয়ে যাবে, অতএব ধুয়ে নিয়ে যাও। স্নানের পরে বেচনের কাছ থেকে জামা কাপড় নিয়ে পড়লাম। ঘড়ি, মানি ব্যাগ সবই তার হাতে। ভেজা কাপড় তোয়ালে নিয়ে সে আমাকে পরামর্শ দিল, নিজের ডেরায় যাবার আগে আমি যেন খাওয়াটা সেরেই যাই, কারণ বাইরেই কোথাও আমাকে খেতে হবে, ঘরে গেলে আবার আমাকে বেরোতে হবে। আকাশের রোদ, হাতের ঘড়ি আর জঠরের অনুভূতি, সকলের এখন একটাই দাবি, কিছু খাদ্য প্রয়োজন। বেচনকে ছেড়ে দিলাম। সাতধারা থেকে আস্তে আস্তে নিচে নেমে আসতে গিয়ে কে যেন পাশ থেকে কোমরের কাছে আঙুল দিয়ে খুঁচিয়ে দিল। চেয়ে দেখি স্বয়ং পূর্বপুরুষের বংশধর বানর, খোঁচা দিয়ে হাত পাতার ভঙ্গি করে দাঁত দেখালো।
তা বটে, এর আগেই দেখেছি অনেকেই তাদের বাদাম আর কলা দিচ্ছে, আমি বা রেহাই পাই কেন? সামনেই এক কলাওয়ালাকে দেখে কয়েকটা কলা কিনলাম, ভাবলাম কয়েকজন রয়েছে সকলের হাতে দেব, তাই কখনো হয় নাকি? সামনে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতে একজনই থাবা দিয়ে সবগুলো নিয়ে ল্যাজ তুলে দৌড়। আমি চমকালাম, আশেপাশের অনেকে হেসে মজা পেল, আর আমার ছেলেবেলার বকুনি খাওয়াটা মনে পড়ে গেল। বান্দর! নিচে নেমে এলাম। সামনেই রাস্তার ধারে যাত্রীদের জন্য নতুন বিপণী ঘর। বিহার কুটির শিল্প থেকে খাবার ঘরই বেশি। সরকারি টুরিস্ট অফিসের একটা ঘরও আছে দেখছি, কিন্তু এসবে যেন তেমন মন টানে না। দক্ষিণ দিকে ফিরে তাকাই, গিরি প্রাকারের মাঝখান দিয়ে রাস্তা চলে গিয়েছে। একটুখানি গেলেই রাজগৃহ নগরের অভ্যন্তর। আমার বাঁ দিকে বিপুলগিরি, একটু সামনেই ডান দিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে বৈভারগিরি। এই দুই পাহাড়ের কোল ঘেঁষে ঘেঁষে কোথায় যেন ছিল নগর প্রাচীর, খুঁজলে এখনো তার চিহ্ন পাওয়া যাবে। দেখছি ওদিক থেকে মেয়েরা আসছে শুকনো কাঠ মাথায় নিয়ে, কখনো কখনো এক আধজন পুরুষ। শহুরে ভিনদেশীদের দিকে তাদের লক্ষ্য নেই। এই শীতে কোনো মেয়েরই গায়ে জামা নেই। কালো উদ্ধত শরীরে বেড় দিয়ে আছে কোমর থেকে বুক অবধি একটি মাত্র ছোট কাপড়। তাতে যত লজ্জা রক্ষা হয়েছে, একটা আদিম সৌন্দর্য ছলকে পড়ছে যেন তার বেশি। কেবল যে কুড়িয়ে আনা কাঠকুঠো তাদের মাথায় তা না, এক ধরনের জঙ্গলি বংশের ঝাড়ও তার সঙ্গে আছে। দেখে মনে হয় বাংলাদেশের মুলি বাঁশের বংশ বুঝি, আদপে তা না। এ কঞ্চির ঝাড় অনেক শক্ত। মেয়েদের হাতে পায়ে বালা, কারুর বা গলায় মোটা বড় বড় পুঁতির মালা। মেয়ে পুরুষ সকলের চোখে যেন আপাত একটা নিরাসক্তি। এরা কারা? কিসের ঘরে আছে? এরা কি সেই রাজগৃহ গিরিব্রজ যুগের সময় থেকে বংশ রক্ষা করে আসছে, নাকি নতুন জনগোষ্ঠীর ঢেউয়ে পরিত্যক্ত রাজধানীর জঙ্গলে এসে আশ্রয় নিয়েছে? বুঝতে পারি না। দক্ষিণ থেকে মুখ ফিরিয়ে উত্তরে চলি। অভর পেট সেখানেই ভরবে। রাজগৃহে প্রবেশের উত্তর দ্বারের দিকে যাই, যেখানে নতুন রাজগৃহ একদা তৈরি হয়েছিল। চারদিকে ধুলো উড়ছে, বড় বড় গাড়িতে ইমারত তৈরির মালপত্র আসছে। কেবল ইমারত তৈরি না, রাস্তায় রাস্তায় কাজ হচ্ছে, নতুন নতুন রাস্তা হচ্ছে, আধুনিক মানুষদের উপযোগী করে গড়ে তোলার আয়োজন চলছে। শত শত মেয়ে পুরুষ মজুর কামিন কাজ করছে। সরকার বড় ব্যস্ত। দরজার মাথায় দেওয়ালে ফলক, লেখা আছে বেনুবন। বেনুবন, কোথায় সেই বেনুবন যেখানে এসে বুদ্ধের মনে হয়েছিল এই সেই স্থান যেখানে আমার মন বসতে চায়? বিম্বিসারের বেনুবন আরাম ঠিক কোন জায়গাটিতে ছিল? সেই বেনুবন আরামের দৃশ্য কেমন ছিল? কলনদক নিবাপ বলে এক পুষ্করিণী ছিল সেখানে, যেখানে স্নান করতে গিয়ে প্রাসাদে ফিরতে বিম্বিসারের দেরি হয়ে গিয়েছিল। তাকে রাত্রিবাস করতে হয়েছিল বেনুবনে। আমি আধুনিক বেনুবনের ঘরের দরজায় পা দিলাম। ঢুকেই ডান দিকে কয়েকজনের আহার পর্ব চলছে দেখলাম। বাঁয়ে যিনি টেবিলের সামনে চেয়ারে বসে আছেন, তাঁর দৃষ্টি ভেতরে যাবার দরজার দিকে। পান্থশালায় এসেছি, অনাহুত বটে, কিন্তু খাবার চাইবো কার কাছে? এ ঘরে আর ভিতর ঘরে চলাফেরা, ব্যস্ততা আর দ্রুততা দেখে মনে হচ্ছে সব মিলিয়ে ভোজন ছাড়া এখানে আর কিছু নেই। ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, খাবার পাওয়া যাবে? উনি তখন আর একজনের মুখ থেকে শুনতে শুনতে নিজে লিখছেন আর বলছেন, হ্যাঁ, দুটো ডাল, আলু ভাজা, হ্যাঁ, তরকারি নিরামিষ দুটো, মাছ দুটো, হ্যাঁ, আচ্ছা, দই আছে? নেই?
আচ্ছা, জিজ্ঞেস কর দই দিতে হবে কিনা। ওদিকে মাংস দিয়েছো? কপ্লেট? 4? আচ্ছা ঠিক আছে। ভাত কটা? এক্সট্রা কটা? যাক, আমার আর পদ জিজ্ঞাসা করার প্রয়োজন হলো না। এখন খেতে পাওয়া যাবে কিনা সেটা জানলেই সব কথা মিটে যায়। বেনুবনে এখন শুধু রান্না ব্যঞ্জনের গন্ধ, তবে বাঙালি বাড়ির গন্ধ যেন একটু মেশানো। অনুজ মহাশয় ঠিকই বলেছিলেন, উপযুক্ত খাবার জায়গা। শুঁকে শুঁকে ঠিকই এসেছি। হ্যাঁ, কি বলছিলেন? খেতে পাওয়া যাবে? নিশ্চয়ই। কজন? 1 জন। বসে যান, দেখুন ভেতরে জায়গা আছে কিনা। নিশ্চয়ই নিজের হাতে বেড়ে নিয়ে খেতে বলবে না। একে বলে মরশুম। মরশুম যখন আসে তখন ঝাড়ের সব ফুলই ফোটে, কেউ বাকি থাকে না, বোঁটা খালি থাকে না। বেনুবনেও মরশুম। তার উপরে অন্তত যতটুকু চোখে দেখেছি, মুখে শুনেছি, বেনুবন একমাত্র বাংলা খাদ্যের জায়গা। তবু আছে এই যথেষ্ট। ভেতরের ঘরে গেলাম, সেখানেও জায়গা নেই। প্রায় ডজন খানেক নরনারীর ভোজন চলেছে। শুনতে পেলাম, ভেতরে যান। আরো ভেতর আছে নাকি? আছে। ভেতরে উঠোন, তার পাশে বারান্দায় খাবার জায়গা, তবু একটু নিরিবিলি। ইঁটো কাঁটার ছড়াছড়ি আশেপাশে, তা হোক, তবু এই ভালো। বসবার কিছুক্ষণ পর একজন এসে চাহিদা জেনে গেল, তারপরে খাবার। রাস্তায় বেরিয়ে সেই মুহূর্তেই ঘরে যেতে ইচ্ছে করলো না। যার নাম রাজগীর আধুনিক শহর, বেচা কেনার লেনদেন, বাজার, দোকান, পসরা, সেই দিকে এগিয়ে গেলাম। নতুন কিছু না, ছকে বাঁধা চেহারা, টাঙা, রিক্সা, লরি, কিছু প্রাইভেট গাড়ির আনাগোনা। রাস্তায় অশ্ববিষ্ঠা এবং খাবার দোকান সম্পর্কে উৎসাহী কিছু কুকুর। ভ্রমণকারীদের তো কথাই নেই, তাদের দেখলেই চেনা যায়। এরকম কোনো জায়গায় বেড়াতে বেরোলেই কাঁধে একটা ক্যামেরা, মাথায় একটা টুপি, চোখে কালো ঠুলি। যতক্ষণ পারা যায় ততক্ষণ ঘরে কেউ যেতে চায় না। দুপাশে দোকান, খাবারের দোকান বোধহয় বেশি, বাকি আর সবই কলকাতা থেকে বম্বে যে কোনো জায়গায় একটা আধখ্যাঁচেরা শহরের মতো। এই শহরেরও চেহারা। হেকিম, ডাক্তার, কবিরাজ থেকে কিতাবমহল পর্যন্ত সবই আছে। আয়না লাগানো পান সিগারেটের দোকান, আর তারস্বরে রেডিওর চিৎকার, এখানে ওখানে স্থানীয় মানুষের জটলা, কাজের কথা বা বাদানুবাদ বা হাসাহাসি, সকলেই মোটামুটি মুখর। 3 রাস্তার মোড়ে বিহারি পুলিশ হাত দেখাচ্ছে। বাঁদিকের রাস্তায় বিহার কুটির শিল্প, খাদি আর সরকারি এম্পোরিয়ামের সাইনবোর্ড। সেদিকে না গিয়ে সোজা গেলাম। বড় বড় দোকান চোখে পড়ল। লরি আর ট্রাক খালি করে মাল নামাচ্ছে কুলিরা। তারপর স্থানীয় অধিবাসীদের আস্তানা। ডান দিকের রাস্তাটা ডাক দিল, ওদিকে রেল লাইন রয়েছে, শহর সেখানেই শেষ। দূরের আকাশে পাহাড় দাঁড়িয়ে আছে। এগিয়ে গিয়ে দেখি রেল লাইনের ধারে এক মস্ত বস্তি। বস্তির ঘরগুলো সবই পাতা দিয়ে তৈরি, বোধহয় এগুলোকে ঝোপড়ি বলে। এক পাশে একটা কালো যুবতী এদেশি একটা বড় কলসি কোলে নিয়ে বসে আছে। তাকে ঘিরে আরো কিছু নরনারী, বলিষ্ঠ তাদের চেহারা, মনে হয় কালো মাটি দিয়ে তাদের শরীর গড়া। তাদের হাত পা নড়ায় ধুলো উড়ছে, তাদের গা থেকে ধুলো ঝরছে। 2টি শিশু তাদের কোলের কাছে ধুলোয় পড়ে ঘুমোচ্ছে। তাদের সকলের হাতে বা হাতের কাছে একটি করে মৃৎপাত্র। কালো যুবতী তাতে কি ঢেলে দিচ্ছে। তারা খাচ্ছে আর নিজেদের মধ্যে কথা বলা বলি করছে। এমন কিছু অচেনা ছবি না। ভারতবর্ষের যে কোনো জায়গাতেই বোধহয় এ দৃশ্য দেখা যায়। রসবতী সুন্ডিনী, জনে জনে রস দেয়, মূল্য আদায় করে, তার সঙ্গে কিঞ্চিত মিঠে মুখের হাসি, কালো চোখের ঝিলিক। যাও, যা পেলে তা নিয়ে চলে যাও। দোকান দোকানির ব্যাপার না। বস্তিতে আজ কেউ রস তৈরি করেছে কিনা আগে তার খোঁজ, তারপরে সবাই পাত্র নিয়ে তার কাছে হাজির। ব্যাপার বেসরকারি, গ্রামীণ, পুরনো কালের মতো।
রসখোরেরাই যে কেবল গুচ্ছ গুচ্ছ হয়ে বসে আছে তা না, রস যারা খাচ্ছে না তারাও অনেকে গুচ্ছ হয়ে বসে নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। কোথাও কাঠের উনুন জ্বলছে, হাঁড়িতে কিছু ফুটছে, কোথাও কেউ শুয়ে, কেউ বা ব্যস্ত হয়ে চলাফেরা করছে। নিচু নিচু ঘর, ছোট ছোট ফাঁক, দরজা যাকে বলে, মাথা নিচু করে ঢুকতে হয়। ভিতরে সংসার নিয়ে কোনো কোনো মেয়ে পুরুষ ব্যস্ত। কোনো মা বুকটা হাট করে খুলে কোলের ছেলের মুখে স্তন গুঁজে দিয়ে বসে আছে। কিংবা দেখো, অর্ধনগ্ন যুবক যুবতী ধ্যানে যেন দূরের পাহাড়ের দিকে চেয়ে চুপ করে বসে আছে। কোলের কাছে আদরিনী মার্জারি কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। এদেরই কাউকে বোধহয় তখন কাঠকুটা কুড়িয়ে আনতে দেখেছিলাম। এরা কারা? কবেকার মানুষ? কতকাল ধরে আছে এখানে? দেখলে মনে হয় আদিমাতা তাদের সর্বাঙ্গে ছাপ দিয়ে রেখেছে। নীল পাহাড়, সবুজ জঙ্গল আর রক্তিম পাথর মাটির সঙ্গে যদি বা তাদের মেলানো যায়, রাজগীরের এই ছোট শহরের সঙ্গে কোথাও তাদের মিল নেই। মনে হয় এরা যেন সেই রাজগৃহের আমল থেকে এমনি করে এখানে রয়েছে। বস্তির মধ্যে এক জায়গায় দেখি দুই নরনারী ব্যস্ত, গুটি কয়েক কুকুর আর ল্যাংটা শিশু তাদের ঘিরে। সামনে গিয়ে দেখি রামচন্দ্র একরাশ গণেশের বাহনের ছাল ছাড়ানো, নাড়ি ভুড়িগুলো দূরে ছুঁড়ে দিচ্ছে, কুকুরেরা তাই নিয়ে টানাটানি করছে। ছাল ছাড়ানো ইঁদুর তুলে যুবতী বধূ টুকরো টুকরো করে কাটছে। না জিজ্ঞেস করে পারি না কি হবে এ দিয়ে। কেউ কোনো জবাবই করলে না। একবার তাকিয়ে দেখলো, মুখের কোনো ভাবান্তর হলো না, যেন অন্য যুগে অন্য সময়ে তারা বেঁচে আছে, আমাদের দেখতে পায় না, কথা শুনতে পায় না। ভেবেছিলাম জবাব সত্যি পাবো না। একটু দুর্গন্ধ লাগছিল, নাকের রুমাল চাপতে লজ্জা করলো। কার কোথায় লাগে কিছুই বলা যায় না। প্রায় 2 মিনিট পরে মেয়েটি আমার মুখের দিকে চেয়ে হাসল। খায়গা। ইঁদুর খাবে সেটা অনুমানেই বুঝতে পারছিলাম। তা না হলে এত তরিবধ করে কেউ ইঁদুরের মাংস টুকরো টুকরো করে কাটে না। বেশ বড় ধাড়ি ইঁদুর, ছালের রং মেটে। কোন স্বাদে যে কাদের নোলায় জল আসে কেউ বলতে পারে না। এদের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে এই উপাদেয় মাংসের জন্য সকলেই উন্মুখ হয়ে আছে। বন বিড়ালের মাংসের জন্য শিকারীদের দেখেছি, একমাত্র কুকুর ভুক দেখিনি। আর মোটামুটি সবই দেখেছি, এমনকি কাক ভুক। আসলে মানুষে কি না খায়! লোকে যে বলে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, সেটা নিতান্তই পাগল আর ছাগল সম্পর্কে মানুষের নিষ্ঠুর উক্তি। বরং বলা উচিত মানুষে কি না খায়, মানুষের থেকে বিচিত্র কিছু নেই। বোধহয় আমার মতো কেউ এই ইঁদুরভুক বস্তিতে আসে না, তাই আসা পর্যন্ত সবাই আমাকে দেখছিল। মুখের ভাব নিরাসক্ত থাকলেও তাদের কালো চোখে কৌতূহলের জিজ্ঞাসা দেখেছি। জিজ্ঞাসা একটাই, এমন মানুষ এখানে কেন? সেই জন্যেই আসা, যেখানে কেউ আসে না, অথচ সবকিছুর মধ্যে একটা বিচ্ছিন্ন জায়গা, বিচ্ছিন্ন মানুষের দল রয়েছে, সেখানে হাতছানি পাই আগে। কেননা কেবলই মনে হয় এই রাজগৃহে আমার ডাক যেখান থেকে, সেখানকার সঙ্গে যাদের যোগসূত্র তাদের যেন খুঁজে পাই। বস্তিটা ঘুরে ফেরবার মুখে একজনকে দেখলাম, কাঁধে ঝোলানো গোসাপ। সাপটা চেরা জিভ থেকে থেকে লকলকিয়ে উঠছে। এটাও খাদ্য কিনা কে জানে। রেল লাইন ধরে হাঁটতে লাগলাম। হেই, প্রায় চমকে উঠেছিলাম। কেউ যেন কানের কাছে মুখ এনে ডাকলো, যেন কোনো নারী কৌতুকের সুরে কানের কাছে ডেকে উঠল। ফিরে তাকিয়ে দেখি সাদা দাঁতে হাসির ঝিলিক, চোখের কালো তারায় কৌতুকের বিজলি হানা, দৃষ্টি নিবিড়, যেন আমাকে চমকে দিয়ে একটু মজা দেখছে। মনে হচ্ছে একটা উদ্গত হাসি এখনো তার গলার কাছে ঠেক খেয়ে আছে, খিলখিল শব্দে ফেটে পড়বে।
বস্তি থেকে এলাম, তাই ভেবেছিলাম ওখানকার কেউ হবে, কিন্তু তা না। রাজগীরের লাল মাটির মতো এর গায়ের রং। শরীরের দিকে চোখ রাখতে গিয়ে বুকের কাছে ঝনঝনায়। এ শরীর কি গেরুয়া রঙের পাথর কেটে তৈরি? সামান্য একটা লাল কাপড়ের জামা কেবল কোনো রকমে বুকটা ঢেকেছে, পেটের সমস্ত অংশই খোলা। চওড়া কাঁধের কাছে জামা খানিকটা ছেঁড়া। বিবর্ণ পুরনো একটা শাড়ি, যার আসল রং কি ছিল বোঝা যায় না, তার গায়ে জড়ানো। দেশ রীতির কোনো ভঙ্গি নেই, কোনো রকমে কোমরে জড়িয়ে বুকের ওপর দিয়ে তুলে দিয়েছে। তবে আঁচলটা রয়েছে বাঁ কাঁধে, নাভির নিচে তার কাপড়ের বন্ধনী। এ কে? কোথা থেকে এলো আর এমন করে আমাকে ডাকলো? মাঝারি লম্বা, ক্ষীণ কোটি, বিশাল নয় কিন্তু সুনিতম্বিনী। ছোট সংক্ষিপ্ত কাপড়ের ওপরে জেগে উঠেছে তার বলিষ্ঠ উরু আর জঙ্ঘা। নাভিদেশ মসৃণ। তার রক্তিম পাথরের শরীরে যেন ধুলো লেগেছে। রুক্ষ চুলের রং পিঙ্গল। সিঁথি আছে কিনা বোঝা যায় না, পিছনে এলো করে গুটিয়ে বাঁধা। কিন্তু মুখে তার দাগ, কপালে আর গালের কাছে ছাপকা ছাপকা দাগ, যেন পাথরে শ্যাওলা লেগেছে। সেই দাগ তার মুখে এনে দিয়েছে কেমন একটা দূরকালের ছায়া। কৌতুক হানা চোখের দিকে চেয়ে মনে হয় কোথায় একটা বহু দূরের দিগন্ত সেখানে জেগে আছে। কে এই মেয়ে? হাতে পায়ে কোথাও তার এক ফোঁটা অলংকার নেই, কেবল নাকে একটা রূপোর নাকছাবি, হাতে কয়েকটা কাঁচের চুড়ি, আর কিছু নেই। যৌবন তার শরীরে চকিতে চকিতে যেন নানা রূপে ঝিলিক দিচ্ছে, টলটলিয়ে উঠছে, ঢেউয়ের মতো উঠছে, ভাঙছে না, দুলছে ফনার মতো। আমি আবার ভালো করে তার দিকে তাকালাম। আমার গায়ের মধ্যে যেন কাঁটা দিয়ে উঠল। তার রক্তিম স্তনান্তরের মাঝখানে যেন কাঁপছে। কোমর সে একটু পিছনে টেনে রেখেছে, উরু সামনের দিকে। হঠাৎ মনে হলো হাজার হাজার বছরের একটা দিনের বুক থেকে সে উঠে এসেছে। হাজার হাজার বছর আগের ধুলো তার গায়ে, মুখে দাগ পড়ে গিয়েছে বহু বছরের সময়ের। আমি তাড়াতাড়ি তার দিক থেকে চোখ সরিয়ে নিজের পথে হাঁটতে লাগলাম। নিশ্চয়ই আমাকে ডাকেনি, আমি একে চিনি না। কয়েকবার যেতেই আমি পিছনে পায়ের শব্দ পেলাম। কিছু দূরেই রাস্তার উপর কুলি কামিনরা কাজ করছে, লোকজন চলাফেরা করছে। বর্মী বৌদ্ধ মন্দিরের টিলার কাছাকাছি এসে পড়েছি আমি। শুনতে পেলাম, হেই। মনে হলো কোনো এক দূর থেকে যেন এক রহস্য জড়ানো সরু গলায় কে ডেকে উঠল। আমি ফিরে তাকালাম, দেখি সে একেবারে আমার পিছনে, প্রায় আমার কাছে। তার দিকে তাকাতে গিয়ে আবার আমার বুকের মধ্যে কেঁপে উঠল। ভয়ে কেঁপে উঠল কিনা জানি না, একটা শিহরণ লাগা ভয়ের মতো অনুভূতি। আমি দেখছি তার বুক, গলার কাছে আর নাভিদেশ যেন কাঁপছে। তার কালো চোখের তারা আমার অবাক হতবুদ্ধি চোখের তারায় বেঁধা। সে হাসছে, আমি বুঝতে পারছি। কোটি দেশে একটা বাঁক নিয়ে কোনো এক প্রাচীন মূর্তির ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। রৌদ্র তার উরুর শাড়ির ভাঁজে নিম্ন শরীরের বলিষ্ঠতা স্পষ্ট হয়ে জেগে উঠেছে। আমি জিজ্ঞাসা করলাম, কি চাই? সে ফিক করে হাসল, ঘাড় বাঁকিয়ে তাকালো, বলল তার নিজের ভাষায়, তুমি কি আমাকে পয়সা দেবে? আশ্চর্য ব্যাপার, এ কি ভিক্ষে চাওয়ার ধরন নাকি? ইতিমধ্যেই তো কয়েকজন ভিখারি দেখেছি এখানে, এদেশেরই লোক তারা, কিন্তু এরকম ভিক্ষে চাওয়ার ধরন তো তাদের নয়। এমন ভিখারিনীও তো দেখিনি। এ কি ভিখারিনী? ওর কোনো কিছুতেই তো তা মনে হয় না। আমি জিজ্ঞেস করলাম, কেন? সে ঘাড় নেড়ে বলল, দাও না। যেন সে আমার পরিচিত, যেন নতুন কিছু ঘটছে না।
একে ভিক্ষে চাওয়া বলে না। তার পয়সার দরকার হয়েছে, সে আমার কাছে পয়সা চাইতে এসেছে। কিন্তু তার গলার স্বরটা আমার কাছে এমন অলৌকিক লাগছে কেন? তার গলার স্বর বাজছে যেন অন্য যুগ থেকে, বহুকালের ওপার থেকে। এমনি একটা সুর মাখানো, একটা নিঃশ্বাসের বাতাস ভরা, নিচু আর দূর থেকে ভেসে আসার মতো। আমি তার মাথা থেকে পা পর্যন্ত আবার দেখলাম। কেন? কি করবে পয়সা দিয়ে? সে খাওয়ার ভঙ্গি করে দেখিয়ে দিল, রুটি খাবো বলেই সে আবার ফিক করে হাসলো। আমি যেন ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। এ কি কোনো মায়াবিনী নাকি? এ রক্ত মাংসের মানবই তো, ছায়ার জগতের কেউ নয় তো। যেন সেই ভয়েই আমি পাথুরে মাটির দিকে চেয়ে দেখলাম তার ছায়া পড়েছে কিনা। ছায়া পড়েছে। সে আমার দিকে আর এক পা এগিয়ে এলো, হাত বাড়িয়ে দিল, হাত পাতল। আমি তার দিকে চাইতে গিয়ে আমার বুকের মধ্যে তেমনি ঝনঝনিয়ে উঠল। মনে হলো আমার মস্তিষ্কের সীমার মধ্যে কেমন একটা ঝাপসা গোলক ধাঁধায় এই মূর্তি ঘুরে বেড়াচ্ছে। আমি আর ওর দিকে তাকিয়ে থাকতে পারছি না। সামনে দাঁড়িয়ে থাকতে অস্বস্তি হচ্ছে। আমি জানি না ও কে, ভালো না মন্দ, কি ওর উদ্দেশ্য। কিন্তু একটা ভিখারিনী মাত্র, এ কথা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছি না। ও পাগল কিনা তাও আমি বুঝতে পারছি না। কথাবার্তার মধ্যে কোনো পাগলামির লক্ষণ তো দেখছি না। পকেট থেকে কিছু পয়সা নিয়ে ওর প্রসারিত হাতের উপর ফেলে দিলাম, এমন ভাবে দিলাম যাতে স্পর্শ না করতে হয়। মেয়েটি কিন্তু পয়সার দিকে তাকিয়ে দেখলো না, আমার মুখের দিকে চেয়ে রইল। ওর দাঁত এত সাদা কেন? ওর ঠোঁট নড়ছে যেন কিছু বলবে। আমি তাড়াতাড়ি পিছন ফিরলাম, ভাবলাম নিশ্চয়ই খিলখিল হাসিতে ফেটে পড়বে। কিন্তু তার বদলে আমি শুনতে পেলাম, তুমি চলে যাচ্ছ? আশ্চর্য, এ কথা জিজ্ঞেস করবার মানে কি? ও কে, কি বা চায়? আমি কথার কোনো জবাব দিলাম না, ফিরে তাকালাম না, মন্দিরের দিকে এগিয়ে গেলাম। এখানটা ঠিক রাস্তা না, খানিকটা ফাঁকা জায়গা। আমার ঘরের নিচেই পাহাড়ের ঢালুতে গাছপালায় নিবিড় ছায়া আমি দেখতে পাচ্ছি। আবার শুনতে পেলাম, হেই মানুষ। এখন টিলার উপরে উঠতে যাচ্ছি আমি। মনে হলো কানের কাছেই কেউ এভাবে ডেকে উঠল, হেই আদমি। আমি তথাপি জবাব দিলাম না, টিলার ওপর উঠতে লাগলাম। আবার শুনতে পেলাম, হেই লোক, শোনো। পিছনে তার পায়ের শব্দ। মন্দিরের গেটটা আর বেশি দূরে না, আমি ওর দিকে আর ফিরে দেখতে চাই না। আমার যেন মনে হচ্ছে মাটি আর দুপুরের রোদে ঘাস লতা পাতা থেকে যেরকম গন্ধ বেরোয়, সেরকম একটা গন্ধ পাচ্ছি। এই গন্ধ কি মেয়েটার গা থেকে বেরোচ্ছে? ও কি কোনো দুষ্ট রমণী নাকি প্রকৃতই উন্মাদিনী? দুষ্ট বলতে আমি কূট সন্দেহে ব্যভিচারের কথা ভাবছি। আমি দরজার কাছে আসতেই আমি যেন গায়ে স্পর্শ পেলাম, শুনতে পেলাম, মানুষটা আমার কথা শোনো। আমি চকিতে ফিরলাম। ঠিক সেই মুহূর্তেই বেচন এসে পড়ল। মেয়েটি আমার চোখের দিকে তাকালো। ওর কালো চোখের তারায় সেই সকৌতুক হাসির ঝিলিক, অথচ যেন অনেক দূরের ছায়া দেখা যায়। বেচন এসেই ধমকের সুরে জিজ্ঞেস করলে, এই কে চাই? মেয়েটি একটু সরে দাঁড়ালো, হাসলো। বেচন আমার দিকে একবার তাকিয়ে হঠাৎ মেয়েটাকে প্রায় তাড়া করে গেল। আবার হাসছে, ভাগ জলদি। মেয়েটা দূর করে টিলা থেকে নেমে দৌড়ে চলে গেল, ডান দিকে গিয়ে কোথায় অদৃশ্য হয়ে গেল। আমি কৌতূহলিত হয়ে জিজ্ঞেস করলাম, ওকে চেনো নাকি? বেচন অবাক হয়ে বলল, না তো। আপনার কাছে কি চাইছিল? পয়সা। আমি সেটাই ভেবেছি। ওকে একদম ঘেঁষতে দেবেন না। কথাটা অনেকটা নির্দেশের মতো শোনালো। জিজ্ঞেস করলাম, ও কি ভিখিরি? বেচন বলল, ভিখিরি এরকম হয় না।
তবে ও কে? কি জানি, কোথা থেকে এসেছে কে জানে। বেচনের মুখে একটা চিন্তার ছায়া পড়ল। সে দূরের দিকে তাকালো, তারপরে যেন খানিকটা নিজের মনেই বলল, এরা কে তা ভগবানও জানে না, এরা কোথা থেকে আসে তাও কেউ বলতে পারে না, এদের কাছে ঘেঁষতে দেওয়া উচিত নয়। আমি দেখছি আমার থেকে বেচন বেশি চিন্তিত হয়ে পড়েছে। আমার মনের মধ্যে কার জিজ্ঞাসা, কৌতূহল আর রহস্যের অনুভূতি তা তার গলায় বাজছে। বললাম, ওকে তো এদেশি মেয়ে বলেই মনে হলো। বেচন বলল, হ্যাঁ, এদিকেই কোথাও হয়তো থাকে, কোনো গ্রাম থেকে কাজ করতে এসেছে হয়তো। কি কাজ করে এরা? কামিনের কাজ, মকান বা সড়ক বানাবার কাজে আসতে পারে, তবে ভিক্ষা করছে কেন? সেই জন্যই তো আপনাকে বলছি, এদের একদম বিশ্বাস করবেন না। তোমার কি মনে হয় এ খারাপ মেয়ে? বেচন হঠাৎ কোনো জবাব দিল না। একটু পরে বলল, তা কি করে বলবো বাবু, ওকে হাসতে দেখে আমার রাগ হয়েছিল, কিন্তু আমি এখন খারাপ বলবো পরে যদি আমার সাপ লাগে। সাপ লাগবে? লাগতে পারে, অনেক সময় এরকম দেখা যায়। হয়তো মেয়েটাকে কোনো দেবতায় পেয়েছে, বা হয়তো অপদেবতায়। এখন হয়তো সেই ঝোঁকেই চলেছে, ওকে ভর করে আছে, কিন্তু খারাপ বলতে পারি না। আমি অবাক হয়ে বেচনের দিকে চেয়ে রইলাম। তার চোখের দৃষ্টি, মুখের ভাব দেখে বুঝতে পারছি সে মিথ্যে কথা বলছে না, গভীর বিশ্বাস থেকেই বলছে। তার কথা যেন আমাকেও ভাবিয়ে দিল। দেবতা কি, অপদেবতা কি জীবনে কখনো প্রত্যক্ষ করিনি। যদি কিছু দেখে থাকি তবে মানুষের মধ্যেই উভয় লীলা দেখেছি। কিন্তু আমাকে কি কথা শোনায়? এখন আমারও বিশ্বাস করতে ইচ্ছে করে মেয়েটার মধ্যে কিছু ভর করেছে, সেই ঝুঁকেই চলেছে। সেটা দেবতা বা অপদেবতা আমি বুঝি না, তবে মেয়েটাকে দেখে এই কথা কেন মনে হচ্ছিল? ও যেন হাজার হাজার বছর আগের কোনো এক যুগ থেকে উঠে এসেছে। আমার চোখের সামনে রাজগৃহ গিরিব্রজ নগরীর এক উৎসবমত্ত দিনের ছবি ভেসে উঠছে। সমাজ হচ্ছে। সেই যুগে রাজগৃহের মানুষেরা উৎসবকে সমাজ বলতো। সেই সমাজের ছবি আমার চোখের সামনে ভেসে উঠছে। সুন্ডিনীরা মৌরী ও মাধ্যি পরিবেশন করছে। বড় বড় বিশাল ভোজনালয়ে সুপ্রচুর উপাদেয় মাংস। নগরের নানা দিগন্তে নৃত্য গীত চলেছে। কুঞ্জে কুঞ্জে বিহার, সোহাগ, আলিঙ্গন, প্রেম কুহর। তার মধ্যে এক যুবতী তার পুরুষকে খুঁজে বেড়াচ্ছে। হেই আদমি, আদমি। হাজার হাজার বছরের সেই উৎসব মত্ত দিন থেকে আজ সহসা উঠে এসেছে। তার মুখের ওপর বহুকালের দাগ, শরীরে ধুলো, পোশাক বিবর্ণ হতে হতে এখন রং রূপ কিছুই বোঝা যায় না। আমার গায়ের মধ্যে শিরদাঁড়ার কাছে আবার একটা অনুভূতি সমস্ত শরীরে ছড়িয়ে পড়ল। এ আনভাবনা থাক, কাজের ভাবনা ভালো। এসেছি গিরিব্রজ রাজগৃহে, সেই একজনের পায়ের চিহ্ন খুঁজে খুঁজে বেড়াবো, যিনি মহানির্বাণের পথ ধরে রাজ ঐশ্বর্য ছেড়ে এসেছিলেন এখানে, সন্ন্যাসের পরে প্রথম যেখানে ঠাঁই। শুনছিলেন কালকূট তথা সমরেশ বসু রচিত ভ্রমণ উপন্যাস বাণীধ্বনি বেণুবনে, তৃতীয় পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে
আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।